টিসিবি ট্রাক সেলের সামনে দীর্ঘ হচ্ছে লাইন, অন্যবারের তুলনায় বেড়েছে পণ্যের পরিমাণ। যোগান সংকটে চিনি বিক্রি বন্ধ। 3 সপ্তাহ ধরে আমি ঘুরতে আছি, পাইনি আমি একদিনও। 2 কেজি তেল পাইলে 200 টাকা সেভ হইতো, পাইলাম না, মনে ভিতরে একটা কষ্ট পাইলাম। আজকে নিয়ে 8 বার আইছি, একবারও মাল পাই না। 31 ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির গণজমায়েতের ডাক দেয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। ভাগ্যক্রমে প্রাণে বাঁচা রাতুলের নতুন জীবন সংগ্রাম। ভোলায় স্বামী হারানো ফাতেমার দিন কাটছে অভাব অনিশ্চয়তায়। আমার বাবা মারা গেছে ছোটবেলায়, আমরা 3 ভাই বোন, আমার মা বৃদ্ধ। তাই আমার কোনো আর্থিক কোনো কিছু নেই যে আমার সন্তানকে আমি চালনা করব। ঢাকার সূত্রাপুরে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় মামলা বাণিজ্য। কুমিল্লার ছাত্রদল নেতার বিরুদ্ধে 4 জনকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ। অবশেষে নিজ এলাকায় শায়িত হচ্ছেন বিএনপি নেতা হারিস চৌধুরী। সিলেটের কানাইঘাটে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আজ। যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা, আল্লাহ যেন এইসবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে আর না যাওয়ায়। নোয়াখালীতে যত্রতত্র টার্মিনাল ইজারা, তৎপর চাঁদাবাজ চক্র। ভাড়ার পাশাপাশি বেড়েছে যাত্রী দুর্ভোগ। 100 টাকা হইতে চাঁদা দেওয়া লাগে প্রত্যেকটা বাজারে বাজারে। অটোকে বানিলো সিগন্যাল দেয়, সিএনজিকে সিগন্যাল দেয়, অবৈধ পয়সার জন্য চাঁদাবাজিটা হচ্ছে এখন, এটা প্রশাসনের কোনো গুরুত্ব নাই। শুভ সকাল, স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো আমি নাবিলা সোহার। টিসিবি ট্রাক সেল কার্যক্রমের সামনে ক্রেতাদের লাইন দীর্ঘ হচ্ছে। অনেকে আবার পণ্য না পেয়ে খালি হাতে ফেরত চলে যাচ্ছেন। যদিও সংস্থার মুখপাত্র জানিয়েছে, অন্যবারের তুলনায় এবার পণ্যের পরিমাণ বাড়ানো হয়েছে। পণ্যের মান নিয়ে ক্রেতাদের সন্তুষ্টি থাকলেও পরিমাণ বাড়ানোর দাবি তাদের। বলছেন, দীর্ঘ সময় অপেক্ষার পর অল্প পরিমাণ পণ্য নিয়ে পোষাচ্ছে না। তবে যোগান সংকটের কারণে বন্ধ আছে চিনি বিক্রি কার্যক্রম। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের নাবিশ্বাস অবস্থা। স্বল্প আয়ের পাশাপাশি এবার মধ্য আয়ের কেউ কেউ টিসিবির ট্রাক সেলের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন। ন্যায্য মূল্যে মসুর ডাল ও সয়াবিন তেল কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ক্রেতারা। গাড়িটা আসছে 10:30টায়, আর আমরা 6টা বাজে থেকে এসে বসে আছি। 2 কেজি তেল পাইলে 200 টাকা সেভ হইতো, পাইলাম না, মনে ভিতরে একটা কষ্ট পাইলাম। ট্রাকের সীমিত পণ্য বিক্রি শুরুর 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। অনেককে লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যেতে হয়। আমার মনে করেন 3 সপ্তাহ ধরে আমি ঘুরতে আছি, পাইনি আমি একদিনও। কাল কই পরশু দিন হইতে না নিয়ে আমি চলে গেছি, 5টা গাড়ি এসে নিতে পারি। আজকে নিয়ে 8 বার আইছি, একবারও মাল পাই না। 4টা তরি বয়ে থাকি, 4টা তরি পরে না পেলে খারাপ না। বিক্রয় প্রতিনিধিরা জানান, প্রতি লিটার তেল 100 টাকা, প্রতি কেজি ডাল 60 টাকায় বিক্রি হয়। তবে টিসিবি থেকে মিলছে না চিনির যোগান। দাম কমে আসায় আলু বিক্রি বন্ধ করা হয়েছে। ডাল 60 টাকা কেজি, তেল 100 টাকা লিটার, 200 টাকা বোতল। টেন্ডারগুলো দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু আমাদেরকে টেন্ডাররা চিনিটা দিতে পারেননি। যেহেতু আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছিল দেশের বাজার থেকে সংগ্রহ না করে বাইরের থেকে এনে দাও, যাতে সারপ্লাস হয়, আলটিমেটলি দেশে চিনিটা সহনশীল থাকে। আলু আমরা মাঝখানে কয়েকদিন দিয়েছি, আপনি জানেন যে ইতিমধ্যে বাজারে কিন্তু নতুন আলু উঠেছে, এই জন্য আমরা দেওয়াটা এখন স্থগিত রেখেছি। সংস্থার মুখপাত্র জানান, আগে প্রতিদিন 300 পরিবারের জন্য টিসিবি ট্রাক সেলে পণ্য দেওয়া হতো। এখন এর সংখ্যা 100 বেড়ে 400-তে দাঁড়িয়েছে। এই যে পণ্যটা 400 পরিবারের জন্য দেওয়া হচ্ছে, গত মাসে কিন্তু আমরা এটা 350 জন পরিবারের জন্য দিয়েছি। এই মাসে কিন্তু বাড়িয়ে 400 করা হয়েছে। আগামী মাস থেকে ডাল ও তেলের সাথে মিলতে পারে চিনি। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।
আসছে 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। জানানো হয়েছে সেদিন বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে। কি থাকবে সে ঘোষণাপত্রে? একটি স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা। ছাত্র নেতাদের সাথে এ নিয়ে কথা বলেছেন সহকর্মী আখলাকুস সাফা। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার, লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস। কোটা সংস্কার আন্দোলন থেকে যে বিক্ষোভের সূচনা, ছাত্র জনতার উপর গণহত্যার বিচার দাবির মধ্য দিয়ে তার রূপ নেয় গণ অভ্যুত্থানে। সেদিনের সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা। আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই এক দফা পূরণ না হয়। পরদিন আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রকাশ্যে অস্ত্রসহ নামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই একদিনই প্রাণ যায় অন্তত 135 জনের। 6 আগস্টের লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনা হয়। 5 আগস্ট লাখ লাখ ছাত্র জনতা নেমে আসে রাস্তায়। দেশ ছেড়ে যান শেখ হাসিনা, পালিয়ে যায় তার বেশিরভাগ মন্ত্রী, এমপি সহ নেতাকর্মীরা। শেষ হয় একদম বন্ধকর অবস্থার। সীমিত ইন্টারনেটের মধ্যেই 3 আগস্ট একযোগে একই বার্তা দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থী সমন্বয়করা। আজ সন্ধ্যা থেকে আবারও একযোগে একই বার্তা, অল আইজ অন শহীদ মিনার 31 ডিসেম্বর। সময় বিকেল 3টা, হয় এবার না হয় নেভার। কি বোঝাতে চান ছাত্র নেতারা? বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন ঘোষণা এসেছিল। কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর? নানা জল্পনা কল্পনার মধ্যেই জানা গেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে। ছাত্র নেতাদের সঙ্গে আমার কথা হলো, তারা বলছেন, যেটি আসলে ইঙ্গিত দিচ্ছেন, 3 আগস্ট যেমন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন একটি যাত্রা শুরু হয়েছিল নতুন ঘোষণার মধ্য দিয়ে, এমনই কিছু একটা হতে যাচ্ছে 31 ডিসেম্বর। কি থাকবে সে ঘোষণাপত্রে? একটি স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলছেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা। পরেই ফারদিন হাসান নামে একজনের পোস্ট শেয়ার করেন তিনি, যেখানে বলা হয়েছে বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন আসলে কি। ব্যাখ্যা করা হয়েছে, সেখানে বলা হচ্ছে এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক ঘোষণা। প্রোক্লেমেশন সে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। পুলিশ তার পেটে বন্দুক ঠেকিয়ে পরপর 2বার গুলি করেছিল। দীর্ঘদিন যুদ্ধ করেছেন মৃত্যুর সাথে। জুলাই আন্দোলনে গুরুতর আহত রাতুল ফিরেছেন। চিকিৎসা চালিয়ে দিতে আর পরিবারের হাল ধরতে সে একটা খাবারের দোকান দিয়েছে। ছোট্ট দোকান থেকে বড় স্বপ্ন তার। স্বপ্নবাজ রাতুলের গল্প শুনেছেন তাজনুল ইসলাম, ছবি তুলেছেন হাসানুল কবির শাওন। উত্তাল জুলাই, ছাত্র জনতার আন্দোলন থামাতে তখন মরিয়া আওয়ামী লীগ সরকার। বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো শিক্ষার্থীদের দমাতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর মুহুর্মুহু গুলি। 19 জুলাই উত্তরা রাজমপুরে ছাত্রদের মিছিলে যোগ দিয়েছিল দ্বাদশ শ্রেণীর ছাত্র রাইসুল রহমান রাতুল। দিনটি ছিল শুক্রবার। আন্দোলনের এক পর্যায়ে দুপুরে মসজিদে যান জুমার নামাজ পড়তে। নামাজ শেষে বের হতেই পড়ে যান পুলিশের সামনে। পুলিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলেও সে যেতে চায়নি। সেখানেই তার পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করে পুলিশ। তারা যাওয়ার আগে সেকেন্ড টাইম আমাকে আরেকটা রাউন্ড ফায়ার করছে। ফায়ার করে দেন ওনাদের টিমে চলে যায়। ইভেন আশেপাশে থেকে যে আমাকে যারা ছিল আশেপাশে, তারা যে আমাকে ধরবে বা একটু সাপোর্ট করবে তেমনও কোনো স্কোপ ছিল না। তারা তখন কন্টিনিউয়াসলি ফায়ারিং করতেছে যাতে আমার কাছে কেউ না আসতে পারে। উত্তরার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলেছে রাতুলের। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জিতে গেলেও পুরো সুস্থ হতে এখনও বাকি অনেকখানি। আপাতত অবস্থায় আমার ট্রিটমেন্টটাই পসিবল না। তো যেখানে আমি সুস্থভাবে কথা বলতেছি, পরবর্তীতে যদি আমার কথা বলাটাই বন্ধ হয়ে যায় তো সেটা তারা চায় না। আপাতত আমার দিনে 2 বেলায় আমার পেইন কিলারের উপর নিতে হয়। সাপ্লিমেন্ট তো আসে। যতদিন পর্যন্ত আমার প্রপার একটা ট্রিটমেন্ট না হবে এই পেইন কিলার আর এই সাপ্লিমেন্টের উপরই আমার অতিবাহিত করতে হবে।
ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর রাতুল এবার দিয়েছে খাবারের দোকান। উত্তরা হাই স্কুলের পাশের সড়কে ছোট্ট ফুড কার্ট, উদ্দেশ্য নিজের চিকিৎসা ব্যয় মেটানো আর সংসারের হাল ধরা। আমি হচ্ছি সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, তো আমার পক্ষে কারো কাছে হাত পাতা বা কারো আশায় বসে থাকা বা কে আমাকে কি দিবে না দিবে, আমি কারো কাছে এক্সপেকটেশন রাখি না। রাতুলের ছোট্ট ফুড কার্টের বেচা বিক্রি শুরু হয় বিকাল থেকে। রাতুলের গল্প যারা সামাজিক মাধ্যমে দেখেছেন তারা অনেকেই ছুটে আসেন তার দোকানে। তা আমার কাছে মনে হয়েছে যে ও নিজের থেকে নিজের জন্য কিছু করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, হুইচ ইজ ভেরি মাচ ইন্সপায়ারিং সবার জন্য। সবাই যদি সহযোগিতা করে বা উপরে যারা উপদেষ্টা মণ্ডলী আছে তারা যদি একটু নজর পড়ে, ও যারা নট অনলি ও সবার ক্ষেত্রে যারা এখানে আহত আছে তাদের এই জিনিসগুলো যেন উপদেষ্টা মণ্ডলীরা দেখে। আর ওনার যে মেসেজটা আসছে সেটা হচ্ছে একটা ব্যবসায় নামছে, এখান থেকে যদি আমরা কোনো কিছু কেনাকাটা করি বা এইটাই ওনার উপকার, ওনার আশাটাই সেটা। মাত্র দ্বাদশ শ্রেণীর গণ্ডি মারানো রাতুল যেতে চায় বহুদূর, সেজন্য সবার সহযোগিতা আর দোয়া চেয়েছে সে। একটা নর্মাল মানুষ হিসেবে যতটুকু সম্মান দেওয়ার কথা বা নর্মাল চোখে দেখার কথা আমাদেরকে ততটুকুই দেওয়া হোক, না কম না বেশি। দোকানের আকার যতখানি ছোট, রাতুলের স্বপ্ন ঠিক ততখানি বড়। রাতুল বলছে যদি বিনিয়োগ বাড়ানো যায়, দোকানের পরিসর যদি বৃদ্ধি করা যায়, তবেই সে আরেকটুখানি ভালো থাকতে পারবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাবা মারা যাওয়ার 5 মাস পর জন্ম শিশু ওমর ফারুকের। জুলাইয়ের আন্দোলনে প্রাণ যায় ভোলার মোহাম্মদ শাহজাহানের। বাবার বাড়িতে কোনো রকমে দিন কাটছে স্ত্রী ফাতেহার। শত প্রতিকূলতার মাঝেও স্বপ্ন বাবাহারা সন্তানকে মানুষ করা, যদিও সহায়তার আশ্বাস প্রশাসন ও সংশ্লিষ্টদের। জন্মদাতার আদর ভাগ্যে জোটেনি, কারণে অকারণে বায়না ধরা কিংবা বাবা বলে ডাকা হবে না নবজাতক ওমর ফারুকের। জন্মের আগেই তার বাবা গেছে না ফেরার দেশে। ছাত্র আন্দোলনে যোগ দিয়ে 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে প্রাণ যায় শাহজাহানের। তখন 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেহা। 27 ডিসেম্বর জন্ম ওমর ফারুকের। যে বাবা সন্তানের নাম ঠিক করেছিলেন তিনিই দেখে যেতে পারলেন না ছেলেকে। কষ্ট একটাই রইল যে তার বাবার নাম রেখে গেছে, তার চেহারাটা, মায়াবী চেহারাটা দেখে যেতে পারেনি। আর তার ভবিষ্যৎ কী হবে আমি জানি না, কারণ আমার নিজেরই কোনো ইয়ে নেই, আর্থিক অবস্থা নেই। আমার বাবা মারা গেছে ছোটোবেলায়, আমরা 3 ভাই বোন, আমার মা বৃদ্ধ। তাই আমার কোনো আর্থিক কোনো কিছু নেই যে আমার সন্তানকে আমি চালনা করব। দ্বীপ জেলা ভোলায় বাবা মা আর শ্বশুর বাড়ি। গত বছরের এপ্রিলে পারিবারিকভাবে শাহজাহানের সাথে বিয়ে হয় ফাতেহার। বিয়ের পর ঢাকার কামরাঙ্গীরচরে ভাড়া বাসায় থাকতেন এই দম্পতি। ফুটপাতে ব্যবসা করে সংসার চলত শাহজাহানের। আমার নাতি বাবা কইতো ভালো না, বাবার শব্দ মুখ দিয়ে বাদ করতাল না, বাবার কুলো উঠতাল না, সে কি অপরাধী হয়েছে। ওদের চলার মতো কোনো আর্থিক কোনো নাই, মানে কিছুই রেখে যেতে পারে নাই। মানে ক্ষুদ্র একজন ব্যবসায়ী ছিল তো, মানে কোনো অত অ্যাবিলিটি ছিল না। নিহত শাহজাহানের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ভবিষ্যতে তার যে স্বপ্ন ছিল শাহজাহান ভাইয়ের, যে তার ছেলেকে মাদ্রাসায় পড়ালেখা করাবেন এবং সুশিক্ষিত এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন, সেই হিসেবে আমরা সার্বক্ষণিক তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করব। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাবুটি বড় হওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। আর তার পাশে আমরা আছি, জেলা প্রশাসন আছে, তার সে একটু অসহায় পরিবার, আমরা বিভিন্ন সময় সহায়তা করেছি, ভবিষ্যতেও আমরা তাকে সহায়তা করব। স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন ফাতেহা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে কুমিল্লায়। রাজধানীর সূত্রাপুরে একটি নিহতের ঘটনায় আসামি করা হয়েছে কুমিল্লার 4 স্থানীয়কে। ভুক্তভোগী না হয়েও মামলা করেন সূত্রাপুরের জনৈক বাসিন্দা। অথচ পরিবার বলছে সে সময় ঘটনাস্থলে ছিল না কেউই। আন্দোলনের সেন্টিমেন্টকে ব্যবহার করে এই মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে হোমনার এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। চার্জশিট দেওয়ার আগে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। এই 4 জনের নাম আকবর, জিয়া, বাবুল ও স্বপন। সবাই কুমিল্লা হোমনার কালীপুরের বাসিন্দা। আকবর চাকরিজীবী, বাকিরা বিভিন্ন পেশায় জড়িত। এই 4 জনই গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি হিসেবে।
মামলার এজাহারে উল্লেখ, আন্দোলন চলাকালে গত 24 জুলাই রাজধানী সূত্রাপুরে নিহত হন সাগর মিয়া। এই ঘটনায় ভুক্তভোগী না হয়েও মামলা করেন সূত্রাপুরের বাসিন্দা বাসিরুল ইসলাম। হত্যা মামলায় 20 থেকে 23 নম্বর আসামি করা হয়েছে আকবর, জিয়া, বাবুল ও স্বপনকে। পরিচয় দেয়া হয় আওয়ামী লীগ নেতা হিসেবে। স্বজনদের দাবি, ঘটনার সময় 4 জনের কেউই ঢাকায় ছিলেন না। এর নাম ওই কোনোদিন শুনি নাই যে সূত্রপুর থানা বা কোন জায়গায় কোনো আছে কি না। মুসার ছেলে মিথ্যা মামলা ফাঁসাইছে হ্যাঁ করে বাড়ি বাড়ি একটা মসজিদ নিয়ে একটু গ্যাঞ্জাম ছিল হ্যাঁ সাথে। পয়সালে হ্যাঁ 10 লাখ টাকা চাইছে। আমরা তো কোনো ক্রমে আমরা চলে ফিরে যাইতে না, ছেলে মেয়ে লইয়া আমরা 10 লাখ টাকা আমরা করতে দিই। লাঠি দিয়ে দুয়ারটা ভাঙ্গিয়া গিয়ে ঘরে ঢুকছে, ঢুকিয়া সাইডে হার বাপরে 2 হাতে টাইনা আইনা এই থুলা কারা। 4 জনকে মিথ্যা মামলায় ফাঁসানো সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যেখানে গ্রেফতার বাণিজ্য নিয়ে স্বীকারোক্তি দিতে দেখা যায় হোমনা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফয়সাল সরকারকে। কিন্তু ক্যামেরায় ভিন্ন দাবি করছেন ছাত্রদলের এই নেতা। যে ভাই সেখানে আমি স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছি, পরিস্থিতিটা এরকম ভয়ানক হয়েছে যে স্বীকারোক্তি দেওয়া ছাড়া এখান থেকে আমার মুক্তির উপায় নেই। এত কিছু হয়ে গেছে, অথচ কুমিল্লার 4 আসামিকে চেনেন না মামলার বাদী। মামলাটা সম্বন্ধে আমাকে অনেকে ফোন দিয়ে নাম্বারটা আমাকে মিসইউজ করা হয়েছে, ঠিক আছে? আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ করলে হয়তো বুঝতে পারবেন না। স্থানীয়দের অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে অর্থ হাসিল করছে একটি চক্র। ঘটনা জানাজানি হওয়ার পর ফয়সালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এনে পদের অপব্যবহার করা হয়েছে এবং একটা নিন্দনীয় কাজ, যে কাজটা হয়েছে এটা আমি একজন বাংলাদেশ জাতীয় দলের কর্মী হিসেবে আমি সমর্থন করি না। চার্জশিট দেওয়ার আগে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। হোমনা থেকে আমরা নিয়ে এসেছি তাদের, এটার ইনকোয়ারি চলতেছে, এটার শেষ না হওয়া পর্যন্ত ডিসক্লোজ করার সুযোগ নেই। আমরা তাদের বিষয়টা তদন্ত করে দেখতেছি। সাগর মিয়া হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 125 জনের নামে মামলা দেওয়া হয়েছে। গ্রেফতার আছে 28 আসামি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অবশেষে নিজ এলাকায় শায়িত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। সিলেটের কানাইঘাটে আজ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী জানান, প্রতিহিংসার কারণে গত 15 বছরে তার পিতাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি মেলায় অন্তর্বর্তী সরকার ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিএনপি নেতা হারিস চৌধুরী মারা যান 2021 সালের 3 সেপ্টেম্বর। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় তার মৃত্যু হয়েছে লন্ডনে। তবে মেয়ে সামিরা তানজিন চৌধুরী দাবি করেন লন্ডন নয়, ঢাকায় মারা গেছেন তার পিতা। আলোচিত এ ঘটনায় গত 16 অক্টোবর হারিস চৌধুরীর মরদেহ উত্তোলন করা হয়। ডিএনএ টেস্টে প্রমাণিত হয় সাভারে মাহমুদুর রহমান নামে যাকে দাফন করা হয় তিনিই হারিস চৌধুরী। শনিবার মধ্যরাতে হারিস চৌধুরীর দেহাবশেষ হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পিতার কফিন গ্রহণ শেষে মেয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, 15 বছর ধরে তার পিতাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। আমি ন্যায় বিচার পেয়েছি, একটু দেরিতে পেয়েছি এবং এত কিছুর মধ্যে দিয়ে যেতে হলো দ্যাট আই এম হ্যাভিং টু রিলিভ দ্য মোমেন্ট। যে অন্যায় হয়েছে আমাদের সাথে 15টা বছর, এবং যেভাবে করে একটা মেয়ে বাবার লাশ বুকে নিয়ে পালিয়ে যেতে হয়, এবং যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা। আল্লাহ যেন এইসবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে আর না যাওয়ায়। জুলাই গণ অভ্যুত্থানে নিহত আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামিরা চৌধুরী বলেন, তাদের আত্মত্যাগের কারণেই তার যুদ্ধটা সহজ হয়েছে। রাষ্ট্র তার পিতার মর্যাদা নিশ্চিত করায় ধন্যবাদ জানান তিনি। তার যে প্রাপ্য সম্মান মর্যাদা সেটা সে পাচ্ছে। তাকে 15টা বছর ধরে তার নামে যথেচ্ছাচারিতা করে একটা মানুষকে একটা ভিন্ন রূপে প্রেজেন্ট করে আজকে যে সে ন্যায় বিচারটা পাচ্ছে, আল্লাহ যে সুবিচারটা দিয়েছেন সেটা প্রমাণ করে যে সে এক নেক বান্দা ছিল। আমি দেশের নতুন সরকার ব্যবস্থার কাছে কৃতজ্ঞ, যে বাচ্চাগুলো জান দিয়েছে, প্রাণ দিয়েছে, প্রাণ দিয়ে মুক্ত দেশ এনেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদের পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। সিলেটের শাহী ঈদগাহে দুপুর অনুষ্ঠিত হবে হারিস চৌধুরীর জানাজা। পরে দাফন করা হবে কানাইঘাটে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায়। যেখানে তার শেষ ইচ্ছা ছিল সে কানাইঘাটের সন্তান, সে কানাইঘাটের মাটিতে শায়িত হবে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।
জুডিশিয়াল কিউ করার চেষ্টার পরিপ্রেক্ষিতে আইন হওয়ার আগেই অন্তর্বর্তী সরকার 23 জন বিচারক নিয়োগ দিয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এতে কিছু ভুল ত্রুটি আছে বলে স্বীকার করেন তিনি। সাবেক বিচারপতি মিফতাহ জামান বলেন, এই বিচারকদের অনেককেই তিনি মামলা পরিচালনা করতে দেখেননি। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ নিয়ে মতবিনিময় সভায় অংশ নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী ও আইনের শিক্ষকরা বলেন, সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে পরবর্তী বিচারক নিয়োগ দেওয়ার লক্ষ্যে আইন তৈরি করতে হবে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ নিয়ে আইন মন্ত্রণালয়ের মতবিনিময় সভা। এখানে মতামত দেন জ্যেষ্ঠ আইনজীবী, আইনের শিক্ষকরা। তাদের মতামতে উঠে আসে বিচারকদের বয়স, দক্ষতা এবং যোগ্যতার বিষয়। সুপ্রিম কোর্ট বারের সভাপতিকে আপনারা রেখেছেন, হাইলি অ্যাপ্রিসিয়েটেড। একই সাথে বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি, ওনাকেও যদি এই কমিটিতে সদস্য রাখেন তাহলে হয়তো কমিটিটা আরো একটু সমৃদ্ধ হবে। বেশ কয়েক জায়গায় স্থায়ী বিচারপতি শব্দটা ব্যবহার করা হয়েছে। দিস ইজ কমপ্লিটলি নিউ ইন দি কনস্টিটিউশন এন্ড লিগ্যাল জুরিসপ্রুডেন্স। স্থায়ী শব্দটা পরিহার করার চেষ্টা করতে হবে। 10 বছর তো আছে কনস্টিটিউশনে, কিন্তু এই 10 বছরটা ইউটিলাইজ হলো কিনা তার জন্য একটাই মাত্র টেস্ট। সে 10টা জাজমেন্ট, 10টা কেস পুরো হিয়ারিং করেছে। এই গোপনে গোপনে জজ নিয়োগের সিস্টেম বাদ। কমিটির সবাই যদি কারো নাম প্রস্তাব এসে থাকে, এই প্রস্তাবিত নামগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত পাবলিক ডোমেনে দেওয়া উচিত মানুষের মন্তব্য চাওয়ার জন্য। শুধু বার থেকেই নয়, জুডিশিয়ারি থেকেও নিয়োগের বিষয়ে মত দেন অনেকে। তবে তা কত শতাংশ তা নিয়ে এসেছে নানা মত। বক্তারা বলেন, শুধু বয়স নয়, বিচারকের মাপকাঠি হোক সততা এবং যোগ্যতা। স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা থাকতে হবে এবং সেটা সবার কাছে ভিজিবল থাকতে হবে। আবেদন করা হবে এবং বিচারপতি হিসেবে আবেদন করবেন। আমি এটা বিরোধিতা করি, এটা কেউ করবেন না। উনি ওনার পছন্দ মতো আগে যেভাবে রিকমেন্ড করতেন প্রেসিডেন্টের কাছে, এরকমই থাকা উচিত। বার থেকে যারা এক্সপিরিয়েন্স লইয়া তাদের নিতে হবে, 10 বছর হলেই হবে না। আর আরেকটা জিনিস আমার চোখে পড়েছে, এজ লিমিট 45 ইয়ার্স। আমার মনে হয় এই কথাটা অযৌক্তিক না, এটা যুক্তিসঙ্গত। বিচারক নিয়োগের আলোচনার পরিপ্রেক্ষিতেই উঠে আসে সম্প্রতি নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগে 23 বিচারকের বিষয়ও। বারবার বলা হচ্ছিল কিছু জাজ নিয়োগ করা প্রয়োজন। আমি আইনের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। জুডিশিয়াল কু হওয়ার পর্যন্ত আশঙ্কা ছিল, দ্রুত করতে বলা হয়েছে। তো এই জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ভুল থাকতে পারে, বাট আমরা কনসাল্ট করেছি। আমরা চিফ জাস্টিসকে প্রত্যেকটা জিনিস কনসাল্ট করে আমরা সবাই মিলেই করেছি। আমরা ওখানে যারা স্টেক হোল্ডার আছে সবাই মিলে করেছে। আমাদের অন্তত 3 জন উপদেষ্টা ইনভলভ ছিলেন, অ্যাটর্নি জেনারেল ইনভলভ ছিলেন, আমাদের চিফ জাস্টিস অফিস ইনভলভ ছিলেন। আমাদের ভুল হতে পারে, কিন্তু আমাদের তখন সময় ছিল না। আইন উপদেষ্টা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের পূর্বের 90% বিচারক বিচার কার্যে অনাচার করেছে। আমরা যদি 30-40 জন জাজ দিয়ে যেতে পারি, ওনারা অন্তত 30-40 বছর, 20-30 বছর তো দেশকে সার্ভ করবেন। যেটাই হোক না কেন, সেটা এখনকার থেকে একটু ভালো, যদি একটু ভালো হয় তাহলে বেড়ে দিন। বিগত বছরে উচ্চ আদালত মানুষকে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীতে স্ট্যান্ড ছাড়াই যত্রতত্র দেয়া হয়েছে টার্মিনাল ইজারা। সুযোগ কাজে লাগিয়ে সড়কে তৎপর চাঁদাবাজরাও। বাড়তি ভাড়ার পাশাপাশি বেড়েছে যাত্রী ভোগান্তি। যানজট সৃষ্টির সাথে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা, চারদিকে উপজেলার জনগুরুত্বপূর্ণ সরকারি বিভিন্ন দফতর। চৌরাস্তা থেকে প্রশাসনিক এসব কার্যালয়ের দূরত্ব 1 কিলোমিটারেরও কম, অথচ যানজটে ভোগান্তি পোহাতে হয় ঘন্টার পর ঘন্টা। রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর সিএনজি ও বাস স্ট্যান্ড ইজারা দেয় পৌরসভা কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী যেসব গাড়ি স্ট্যান্ড ব্যবহার করবে তাদের দিতে হবে নির্ধারিত টোল। তবে অধিকাংশ জায়গায় কোনো স্ট্যান্ড না থাকলেও চলছে কার্যক্রম, তাই বিশৃঙ্খলা লেগেই থাকছে। 100-150 টাকা হইতে চাঁদা দেওয়া লাগে প্রত্যেকটা বাজারে। তো এইভাবে চাঁদা মাদা দিলে তো আমাদের স্বাধীনতার দাম কি আর? অটোকে বানিল সিগন্যাল দেয়, সিএনজিকে সিগন্যাল দেয় অবৈধ পয়সার জন্য। চাঁদাবাজিটা হচ্ছে এখন, এটা প্রশাসনের কোনো গুরুত্ব নাই। প্রশাসন এখানে তদারকি করতেছে না। যত্রতত্র গাড়ি থামিয়ে আদায় করা হচ্ছে অর্থ। টাকা না দিলে হয়রানি করার অভিযোগও রয়েছে টোল আদায়কারীদের বিরুদ্ধে। 5 আগস্টের পর কয়েকদিন সব ধরনের চাঁদা বন্ধ থাকলেও নতুন করে চাঁদাবাজিতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা।
আগে 30 টাকা নিত, এখন 50 টাকা নিতে। বেশি কেন নিতেছে, যারা নিতেছে তারাই ভালো জানে, আমরা তো বাধ্য দিতে, কথা বুঝেন নাই, আমরা গাড়ি চালাইতে হলে দিতে হইব। স্লিপে লেখা আছে 15 টাকা, কিন্তু আমরা দিই 20 টাকা। আর যদি না দিই আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখায়, পরে আমরা নির্ভয়ে টাকা দিতে বাধ্য হই। টার্মিনালের বাইরে টোল আদায়ের বিষয়টি জানা নেই পৌর কর্তৃপক্ষের, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্মকর্তার। টার্মিনালের বাইরে টোল আদায় করে থাকে, সেটি যদি আমরা অভিযোগ পেয়ে থাকি তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর এখানে স্পেসিফিক কোনো সিএনজি চালিত অটোরিকশার জন্য কোনো স্ট্যান্ড নাই। আমরা টার্মিনালকে সিএনজি চালিত অটোরিকশার জন্য স্ট্যান্ড হিসেবে বিবেচিত করি। সড়কে চাঁদাবাজি বন্ধ করে নতুনভাবে সাজানো হোক পরিবহন খাত, ফিরুক শৃঙ্খলা, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মৌলভীবাজারে গেল কয়েকদিন ধরেই অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। সেই খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ আফরোজ। আফরোজ, সকালে শীতের দাপট কেমন দেখছেন, আর সেখানে তাপমাত্রা কিরকম হতে পারে এখন, সেটাও জানতে চাই। সোহার, আমি আপনাকে একটা তথ্য দিয়েই শুরু করি যে আজ সকালে শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র যেটি, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে পুরো শীতের মৌসুম, এই মৌসুমে এক অঙ্কের ঘরে গিয়েছিল গেল ডিসেম্বরের 22 তারিখ। সর্বনিম্ন যে মৌসুমের তাপমাত্রা সেটি ছিল 8.9 ডিগ্রি সেলসিয়াস। যদিও এক অঙ্কের ঘরে তাপমাত্রার পারদ নেমেছিল, তারপরে যেটি স্বস্তির খবর ছিল যে এখানকার তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকার কারণে, অর্থাৎ তাপমাত্রার যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটোর ব্যবধান বেশি থাকার কারণে জনজীবনে শীতের যে দাপট কিছুটা লাঘব হয়েছে। যদিও আপনি জানেন যে এখানকার যে চা বাগান রয়েছে এবং হাওর অঞ্চল বেষ্টিত এই এলাকা, বিশেষ করে এই চা বাগান অধ্যুষিত এলাকা এবং হাওর অঞ্চলে যেই সমস্ত মানুষ যারা বসবাস করেন, তারা কিন্তু শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ওই সমস্ত অঞ্চলে তুলনামূলক বেশি শীত অনুভূত হয়, যার কারণে তারা কষ্ট পাচ্ছেন। তারা যেটি বলছেন যে অন্য যে সময় ছিল তখন নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়াতো, কিন্তু এখন কিন্তু সেটি কিন্তু হচ্ছে না। আবার দেখা যায় যখন শীতের শেষ মৌসুমে অনেকেই আবার সেই শীতবস্ত্র নিয়ে তাদের কাছে যান, যেটি আসলে তাদের খুব একটা কাজে লাগে না। তো তারা যেটি দাবি করছেন যে আসলে তাদের শীতবস্ত্র প্রয়োজন এবং যত আগেভাগে সেটি তারা পাবেন, ততই তারা সেই শীত থেকে, কষ্ট থেকে তারা কিছুটা বাঁচতে পারবেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যে তাপমাত্রা, যেটি আপনাকে বলছি যে সর্বনিম্ন এক অঙ্কের ঘরে গেলেও সর্বোচ্চ তাপমাত্রা বেশি ছিল। আজকে আপনি দেখছেন যে আলো ঝলমলের দিন, অর্থাৎ সকালেই কিন্তু সেই সূর্যের যে আলো সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তাপমাত্রাটাও কিন্তু বেশি, তা সূর্যের তাপটাও কিন্তু বেশি, যার কারণে জনজীবনে কষ্ট কিছুটা লাঘব হয়েছে। যদিও এখানকার যে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ যারা আছেন, তারা বলছেন যে আসলে ভোরে কিছুটা কুয়াশা থাকার কারণে তারা আসলে যেতে পারেন না এবং তাদের যে কর্মঘণ্টা সেটি কিন্তু কমে গিয়েছে। এবং আমি আপনাকে সব তথ্য দিয়ে শেষ করছি। আমরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এই জেলার জন্য 10,000 কম্বল এবং 2 দফায় 21 লক্ষ এবং 27 লক্ষ টাকা এসেছে, যেটি তারা বলছেন যে আসলে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। সুহার, আফরোজ সব শেষ তথ্য দিচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জের গ্রামে কোয়েল পাখি চাষ করে স্বাবলম্বী হয়েছে শিক্ষার্থী বিএম সাগর। মাত্র 500 পাখি নিয়ে 2 বছর আগে ব্যবসা শুরু করলেও এখন সে প্রতি মাসে 10,000 কোয়েল পাখি বিক্রি করছে। আয় হচ্ছে গড়ে 50,000 টাকা। তার এই সাফল্য দেখে অনেকেই এই ব্যবসা শুরু করার চিন্তা করছে। গোপালগঞ্জ থেকে পাঠানো মুজাম্মেল হোসেন মুন্নার প্রতিবেদনে বিস্তারিত। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদায়ের গ্রামের বাসিন্দা ইন্টারমিডিয়েট শিক্ষার্থী বিএম সাগর। পরিবার থেকে তাকে বলা হয়েছিল বিদেশ যেতে, কিন্তু তাতে রাজি হননি, হয়ে উঠলেন খামারি। শুরুটা মুরগি দিয়ে হলেও লাভ করতে না পেরে 2 বছর আগে 500 কোয়েল পাখি দিয়ে শুরু করে যাত্রা। ক্রমেই সে তার ব্যবসা সম্প্রসারণ করেছে। এখন সে প্রতি মাসে 10,000 কোয়েল পাখি বিক্রি করে। প্রতিটি পাখিতে খরচ বাদে 7 থেকে 10 টাকা লাভ হয় তার। এতে কর্মচারী এবং অন্যান্য খরচ বাদে মাসে আয় হচ্ছে 50,000 টাকা।
ফার্মে সব মিলে প্রত্যেক মাসে 10,000 পাখি বিক্রি হয়। আর আমাদের নিজেদের ইনকিউবেটর আছে, আমাদের ব্রিডারও নিজেদের, আমাদের নিজেদের এখান থেকেই আমরা বাচ্চা উৎপাদন করি। সেই বাচ্চার থেকেই আমার ফার্মে এইগুলা লালন পালন করে আমরা একটু বড় করে বিক্রি করে দিই। পড়ালেখার পাশাপাশি করতেছে। আমি বলছিলাম বাইরে যাইতে, তাও বলে না আমি এখানেই স্বাবলম্বী হতে পারবো, ও এখানেই থেকে গেল। তাতে আমার মনে হয় এখানেই ভালো আছে। দেশেও খামার করে ভালো উপার্জন করা যায়। স্থানীয়রা বলছেন বিদেশ যাবার জন্য বা চাকরির আশায় না ঘুরে অনায়াসেই উদ্যোক্তা হওয়া যায়। যারা বেকার রয়েছে তারা যদি এই চাষটা করে তারা অনেক লাভবান হবে এবং নিজে স্বাবলম্বী হবে। ওর দেখা দেখে এখন মনে হচ্ছে যে মুরগি রাখে আগামীতে আমরা কোয়েলের দিকে ইনশাল্লাহ ঝুঁকবো। ওর থেকে প্রফিটও আলহামদুলিল্লাহ খুব ভালো দেখতেছি। উদ্যোক্তা হওয়ার নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। উদ্যোক্তা তৈরি হয় দেশের জন্য, আমাদের জন্য খুবই উপকার। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে আমরা তাদেরকে বিভিন্ন সহযোগিতা দিচ্ছি, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করাচ্ছি। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে গাইবান্ধায় হয়ে গেল ঘোড় দৌড় প্রতিযোগিতা। জেলা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসা ঘোড়সওয়ারিরা অংশ নেয় এতে। খেলা দেখতে আশপাশের গ্রাম ছাড়াও দূর দূরান্ত থেকে কয়েক হাজার দর্শনার্থী মাঠে ভিড় জমায়। ফসল উঠে গেছে কৃষকের ঘরে। আমন ধানের ফাঁকা মাঠে তাই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে সাদুল্লাপুর উপজেলার জামালপুরবাসী। প্রতিযোগিতায় গাইবান্ধা ছাড়াও বিভিন্ন জেলার 20টি ঘোড়া অংশ নেয়। শুধু পুরস্কারের জন্য নয়, শখের বশে অনেকে এই ধরনের প্রতিযোগিতায় নাম লেখান। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। এগুলো খেলা আমার খুব ভালো লাগে, ওই জন্য দেখতে আসছি। বাচ্চা কোচ্চা বউ বেটি সবাইকে নিয়ে আসছি। ঘোড়া একটা এক মতন করে ছোটে, তখন দেখতে আরো দৃশ্যটা সুন্দর দেখা যায়। এত মানুষ আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না। আমাদের খেলতেই ভালো লাগে, আমরা মানুষদেরকে বিনোদন দেই, দর্শকদেরকে আনন্দ দেই। এই খেলাটা একটা দিন দিন জনপ্রিয় হচ্ছে, সেই লক্ষ্য থেকে আমরা গত বছর করেছি এবং সামনের দিকেও আমরা করব। আমাদের তরুণ প্রজন্ম যেন এই খেলার দিকে অগ্রসর হয় এবং তারা যেন জানতে পারে এই খেলা সম্পর্কে, সেই জন্য আমরা প্রতি বছরই এই খেলার আয়োজন করে থাকি। গ্রামীণ এই ইভেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে গ্রামবাসীর জন্য ছিল তেল মাখানো কলা গাছে চড়ার প্রতিযোগিতা। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সরকারের তরফ থেকে দাবি পূরণের আশ্বাসে প্রায় ৪৫ ঘণ্টা পর কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা। গতকাল রাতে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের সাথে তার কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা। সকাল থেকে চট্টগ্রাম বন্দর বহিনোঙরে মাদার ভেসেল থেকে খালাস করা শুরু হয়েছে পণ্য খালাস শুরু হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ, পটুয়াখালীর পায়রাসহ সব নদী বন্দরেও। এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 খুনের ঘটনায় 4 দফা দাবিতে গত 26 ডিসেম্বর রাত 12টা থেকে শুরু হয় নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে অভ্যন্তরীণ নৌ রুটে বন্ধ থাকে পণ্য পরিবহন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাক দেয়া এই কর্মবিরতিতে বন্ধ ছিল বন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রম। নীলফামারীর জলঢাকায় বুড়ি তিস্তা নদীর মনছারে ঘাটে সেতু না থাকায় ভোগান্তিতে 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, সেতু না থাকায় বর্ষার সময় নৌকা আর শুষ্ক মৌসুমে কাঠের সাঁকোর উপর দিয়ে পারাপার হন টোল দিয়ে। জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত সেতু নির্মাণের দাবি তাদের। আর প্রকল্প অনুমোদন হলে দ্রুতই সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। জলঢাকায় বুড়ি তিস্তার মনছার ঘাট। শুষ্ক মৌসুমে নদী পারাপারে এই সাঁকোটি ভরসা 4 ইউনিয়নবাসীর। আর বর্ষায় নৌকা ছাড়া গতি নেই। প্রতি বছরেই এই সময়টায় ঘাটে বাঁশের সাঁকো নির্মাণ করে ইজারাদার। আদায় করা হয় টোল। বর্ষায় নৌকা পারাপারেও গুনতে হয় টাকা। এতে ভোগান্তির শেষ নেই, ব্যাহত কৃষি পণ্য পরিবহন। এখানে প্রায় 1.5 লক্ষের মতো মানুষ বসবাস করে। এদের খুবই কষ্ট করে বর্ষা মৌসুমে। আমরা ভালো স্কুল কলেজের জন্য বাইরে লেখাপড়া করি। আমাদেরকে 1 থেকে 2 কিলো বা 3 কিলো হেঁটে আসতে হয়, এটাই আমাদের অসুবিধা। সর্বপ্রথম থাকি যখন আবারটা শুরু করি তখন থাকি আমাদের মনে করেন যানবাহনের কারণে মনে করেন যে উৎপাদনের খরচটা বেশি হয়,
আর আবার বিক্রির সময় ফের আবার মনে করেন যে দামটা আমাদের কম হয়। অথচ ঘাটটিতে একটি সেতুর দাবি দীর্ঘদিনের, বারবার আশ্বাসও দিয়েছেন জনপ্রতিনিধিরা, তবে কথা রাখেনি কেউ। স্বাধীনতার পর থেকে যত সরকার এসেছে, যত এমপি পার্লামেন্ট মেম্বার এখানে এসেছে, তারা নির্বাচনের সময় আমাদের সাথে ওয়াদাবদ্ধ করে এবং নির্বাচিত হওয়ার পর আমরা অবহেলিত মানুষ, অবহেলিতই থেকে যাই। আমাদের এই এলাকায় কোনো একটা স্কুল, ভালো স্কুল নাই, ভালো একটা কলেজ নাই এবং ক্লিনিক নাই এবং রাস্তাঘাট 2 কিলো রাস্তা, একটা পাকা কোনো রাস্তা নাই। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানালেন, সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু হবে। ইতিপূর্বে এটার সয়েল টেস্ট এবং টপো সার্ভে হয়ে গেছে এবং সেই মোতাবেক আমরা প্রস্তাবও প্রেরণ করেছি, কিন্তু এখন পর্যন্ত আর কোনো পদক্ষেপ আমাদের কাছে নেই, আপডেট নাই। সেতুটি নির্মাণ হলে ভোগান্তির অবসান হবে গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শোলমারি ও কৈমারি ইউনিয়নের লাখো মানুষের। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। রাষ্ট্র বা সমাজের উপর নির্ভরশীল হওয়া যাবে না, নিজেকে প্রমাণ করতে হবে। বাকি 10 জনের মতো হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষরাও যোগ্য। সেই চেষ্টায় রাজবাড়ীর তানিসা ইয়াসমিন চৈতির বিউটি পার্লার দিয়ে আজ সে সফল উদ্যোক্তা। নিজ মেধা, যোগ্যতা আর পরিশ্রমে আজ চৈতি প্রতিষ্ঠিত। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। রাজবাড়ী শহরে উত্তরণ বিউটি পার্লার চালিয়ে বেশ সচ্ছল তানিশা ইয়াসমিন চৈতি। চারপাশেই তার প্রতিষ্ঠানের সুনাম, তার কাজকে ভালোবাসছেন গ্রাহকরাও। তবে ব্যবসা শুরুর অভিজ্ঞতাটা ভালো ছিল না। এবং আমি পার্লার দেওয়ার কারণে হচ্ছে কি, আমি অনেক সমাজের অন্যান্য মানুষ আমাকে ভীষণ পছন্দ করে। তারা বলে যে আমি আসলে সমাজের বোঝা না হয়ে আমি সমাজের জন্য কাজ করতেছি। তো সেই দিক থেকে আমি খুবই আনন্দিত, খুবই হ্যাপি যে আসলে আমি কিছু করতে পেরেছি। অনেক কিছু পারিনি, কিন্তু আমার চেষ্টা আছে, আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। বৈষম্যহীন সমাজের স্বপ্ন চৈতির চোখে। প্রত্যাশা, হিজড়া হয়ে জন্মালেও অধিকার বঞ্চিত হবে না কেউ। বৈষম্যবিহীন একটা সমাজ থাকবে, যেখানে আমাকে আর হচ্ছে স্পেশাল মানুষ বলবে না। আমি তখন সমাজের মূল স্রোতেরই মানুষ থাকবো, নর্মাল নারী পুরুষের মতো। আমার ইচ্ছা আছে এমন পৃথিবী থাকবে, এমন সমাজ থাকবে, এমন রাষ্ট্র ব্যবস্থা থাকবে। আমার এতটুকু চাওয়া, আর এর থেকে বেশি চাওয়া নেই। সমাজবিজ্ঞানীরা বলছেন, হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষরাও হন ক্রিয়েটিভ। কাজের সুযোগ পেলে তারাও ভালো করতে পারে। তাই রাষ্ট্রের উচিত বাড়তি নজর দেয়া। যদি রাষ্ট্র তাদেরকে কিছু বিষয়ে সাহায্য করে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কিছু থোক বরাদ্দ রাখে এবং কিছু সুযোগ সুবিধা দেয়, তাহলে তারা এগিয়ে আসতে পারবে এবং তাদের সেই আত্মবিশ্বাস আছে। বোঝা না ভেবে এসব মানুষকে সামনে তুলে আনলে সমাজই উপকৃত হবে, এমনটাই বিশিষ্টজনদের ভাবনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন অভিনেত্রী জয়া আহসান। সম্মানিত হয়েছেন সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। ইটিভি সিজেএফপি পারফরমেন্স অ্যাওয়ার্ডের 23তম আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে। এছাড়া জুলাই ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা সহ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয় যমুনা টেলিভিশনের সিইও ও গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদকে। রাজধানীর একটি হোটেলে ইটিভি সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024-এর আয়োজন। 23তম এই আসরে যোগ দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সহ দেশের খ্যাতনামা শিল্পী সহ মিডিয়া ব্যক্তিত্বরা। এবারের আসরে চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় অভিনেত্রী জয়া আহসানকে। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। অসম্ভব কৃতজ্ঞতা জানাই সিজেএফবি এবং 21 টেলিভিশনকে আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য। আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, আমার কাজের মাধ্যমে যেন সেই সম্মানের মানটা আমি ধরে রাখতে পারি। আমাদের শিল্পী সমাজকে মূল্যায়ন করতে হবে। এখানে বাংলাদেশের শিল্পীদেরকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় বরেণ্য সাংবাদিক শফিক রেহমানের হাতে। এ সময় এমন আয়োজনে যোগ দিতে পেরে কৃতজ্ঞতা জানান ছাত্র জনতার প্রতি, যারা জীবন দিয়ে গেছেন জুলাই বিপ্লবে। আপনারা সর্বাত্মক গুণে সমন্বিত হওয়ার চেষ্টা করুন এবং ইটিভি আশা করি যারা বয়স 30-এর কম তাদেরকে
বিশেষ করে সুযোগ দেবেন, কেন তাদের এই আন্দোলনের ফলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা সহ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন যমুনা টেলিভিশনের চিফ নিউজ এডিটর তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, শিল্পী ও কলাকৌশলীদের মেলবন্ধন তৈরি করে এমন আয়োজন। কারণ আমি জানতাম না যে আজকে শফিক ভাই এখানে আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন। আমি আসার পরে জানলাম যে পুরস্কারটা আমার হাত দিয়ে ওনার কাছে যাবে। এটা অনেকটা হচ্ছে লাইফ কামস ইন এ ফুল সার্কেল। পরে 2023 সালে সঙ্গীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা পারফরমেন্সের জন্য পুরস্কার তুলে দেওয়া হয় দেশসেরা তারকাদের হাতে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।